আমাদের আজকের আলোচনার বিষয় হলো হাউ টু ড্র রেজোনেটিং স্ট্রাকচারস। তো আমরা কোন স্ট্রাকচারের রেজোনেটিং স্ট্রাকচার ড্র করব, আগে দেখো আমরা স্পেশালি কনজুগেটেড সিস্টেমের যে পাই ইলেকট্রনের ডিলোকালাইজেশন হয় সেই বিষয়টা কিন্তু রেজোনেন্সের একটা মূল এমফাসাইজ করার বিষয়। তো প্রথমে আমাদের জানতে হবে যে কনজুগেটেড সিস্টেম কি এবং পাই ইলেকট্রনের ডিলোকালাইজেশন বলতেই বা কি বোঝাচ্ছে। তো কনজুগেটেড সিস্টেম দেখো বিভিন্নভাবে কনজুগেটেড সিস্টেম থাকতে পারে। নাম্বার 1 ধরো পাই বন্ড, তার সাথে রয়েছে সিগমা বন্ড, আর তার সাথে রয়েছে প্লাস চার্জ, অথবা একে ভ্যাকেন্ট পি অরবিটালও বলা যায়। এই গেল 1 নম্বর। নাম্বার 2 আমরা আরেক রকমের কনজুগেটেড সিস্টেম দেখি, পাই, সিগমা এবং ডট। এই ডট বলতে ফ্রি র্যাডিক্যাল বা মুক্তমূলককে বোঝানো হবে। নাম্বার 3 পাই, সিগমা, লোন পেয়ার। নাম্বার 4 পাই, সিগমা, পাই, অর্থাৎ পাই বন্ডের সঙ্গে সিগমা বন্ড, তার পাশে তার সঙ্গে যে কার্বনটা রয়েছে সেই কার্বনে ধনাত্মক আধান রয়েছে। এই হলো এক ধরনের একটা এক্সাম্পল অফ পাই, সিগমা, প্লাস। তো আমরা এর আগে দুটো এক্সাম্পল করেছি, সেগুলো তো আসবো। নাম্বার 5 লোন পেয়ার, সিগমা, প্লাস চার্জ। তা আমরা প্রত্যেকটা ধরে ধরে এক্সাম্পল ধরে ধরে ডিসকাস করব। তা নাম্বার 1-এ আমরা কি রেখেছি? নাম্বার 1 ক্যাটাগরিতে আমরা রেখেছি, ভালো করে দেখো, পাই, সিগমা এন্ড প্লাস চার্জ। তো দেখো এতে আমি লিখেছি CH2 ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH2, এখানে কার্বনের মাথায় একটা পজিটিভ চার্জ। সো এটা কিসের এক্সাম্পল, কোন ক্যাটাগরি? পাই, সিগমা, প্লাস। পাই তোমরা আগে ক্যাটেগরাইজ করতে শেখো, পাই, সিগমা, প্লাস, পাই, সিগমা, প্লাস। আমি অরবিটাল ডায়াগ্রামটাও এঁকে দেব, তার আগে আমরা রেজোনেটিং স্ট্রাকচারটা আগে আমরা করতে চেষ্টা করি। দেখো এখানে একটা প্লাস চার্জ রয়েছে, তাহলে প্লাস চার্জকে নিউট্রালাইজ করার জন্য কে মুভ করতে যাবে? টেন্ডেন্সি হবে পাই ইলেকট্রনের, কারণ আমরা জানি পাই ইলেকট্রন গুলো কি লুজলি বাউন্ড ইলেকট্রন, দে ক্যান মুভ ইজিলি। সো এই পাই বন্ডের ইলেকট্রন এখানে গিয়ে একটা বন্ড তৈরি করবে এবং তার ফলে এই যে কার্বন পরমাণুটা যেখানে একটা প্লাস চার্জ ছিল সেই প্লাস চার্জটা তখন থাকবে না, সে ইলেকট্রন পেয়ে এই পেয়ার অফ ইলেকট্রন সেখানে গিয়ে সে তার প্লাস চার্জকে হারিয়ে ফেলবে। আর যে কার্বন অ্যাটমটার পাশ থেকে তার পাই ইলেকট্রন মুভ করে গেল সে আর পাই বন্ডেড হয়ে থাকলো না, তখন তার মাথায় প্লাস চার্জ আসবে। তাহলে আমি দ্বিমুখী অ্যারো বা ডাবল হেডেড অ্যারো দিয়ে পরের স্ট্রাকচারটা ড্র করছি। ডাবল বন্ড শিফট করে গেছে এবং এখানে প্লাস চার্জ এসছে। তাহলে অরবিটাল ডায়াগ্রাম দিয়েও যদি আমি বলি, দেখো এই দুটো কার্বনের মধ্যে পি অরবিটালের ওভারল্যাপ ছিল, এটা সিগমা বন্ড আর এটা পাই বন্ড। তো এই পাই বন্ডটা কি হলো? পাই বন্ডের ইলেকট্রন এখানে শিফট করে গেল, তার ফলে কি হলো? নতুন যে স্ট্রাকচারটা সেই স্ট্রাকচারে আমরা দেখতে পাবো সি, সি, সি। So this carbon is now having the plus charge. These two structures are known as resonating structure. তাহলে নাম্বার 1 আর নাম্বার 2 হলো রেজোনেটিং স্ট্রাকচার। আর যদি এদের হাইব্রিড স্ট্রাকচারটা আমরা আঁকি তাহলে হাইব্রিড স্ট্রাকচারটা কিরকম হবে না, CH2
CH2 সিঙ্গেল বন্ড তো থাকবেই, আর পাই ইলেকট্রনগুলো কোথায় কোথায় শিফট করেছে, একবার এই দুটো কার্বনের মাঝে, আবার এই দুটো কার্বনের মাঝে, অর্থাৎ এখানেও একবার ডাবল বন্ড ক্যারেক্টার এসছে, এখানেও ডাবল বন্ড ক্যারেক্টার এসছে। দ্বিবন্ধন চরিত্র দুই জায়গাতেই আমরা দেখতে পেয়েছি। তাহলে আমরা এইভাবে ডট দিয়ে সেটাকে বোঝাবো। আর প্লাস চার্জ কোথায় এসছে, দুটো প্রান্তীয় কার্বনের উপর এসছে, তাহলে এখানে আমরা লিখবো ডেল্টা প্লাস, আর এখানে আমরা লিখবো ডেল্টা প্লাস। এখানে কিন্তু ডেল্টা প্লাস লেখা হবে না। তাহলে এই স্ট্রাকচারটা হলো আমাদের এই দুটো স্ট্রাকচারের রেজোনেন্স হাইব্রিড। একই ক্যাটাগরিতে দেখো আমি আরো দুটো এক্সাম্পল ট্রাই করব। প্রথমটা হলো বি। তোমরা ভালো করে স্ট্রাকচারগুলো এঁকে নিজেরা ট্রাই করবে। তো এখানেও আমরা দেখছি একটা পাই বন্ড, সিগমা বন্ড আর প্লাস চার্জ। সো অবশ্যই এখন বুঝতে পেরেছো যে পাই ইলেকট্রনের মুভমেন্ট কোন দিকে হবে। মুভমেন্ট হবে এই দিকে, অর্থাৎ প্লাস আধানের দিকে। তাহলে পরবর্তী স্ট্রাকচারটা আমরা কিরকম ভাবে আঁকতে পারবো? পাই বন্ডটা শিফট করে গেল, তাহলে প্লাস চার্জটা এখন কোথায় আসছে? যেই কার্বন থেকে পাই ইলেকট্রন মুভ করেছে সেইখানে প্লাস চার্জ আসবে। সো এখানে আমরা একটা প্লাস চার্জ পাবো। এখানে কিন্তু আর কোনো স্ট্রাকচার আমরা পাবো না, অর্থাৎ 1 আর 2 এখানে দুটোই স্ট্রাকচার হবে। আর এর রেজোনেন্স হাইব্রিড কিভাবে আঁকতে পারবো? রেজোনেন্স হাইব্রিড হলো আমরা ডাবল বন্ডটা পেয়েছি এই দুটো কার্বনের মধ্যে, আবার এই দুটো কার্বনের মধ্যে, আর প্লাস চার্জ কোথায় কোথায় পেয়েছি? এখানে এবং এখানে। সো এটা হলো এর এই দুটো স্ট্রাকচারের রেজোনেন্স হাইব্রিড। নেক্সট যে ক্যাটায়নটা লেখা হয়েছে এটার নাম হলো বেনজাইলিক ক্যাটায়ন। খুব ইম্পর্টেন্ট একটা ইনগ্রেডিয়েন্ট এবং এর স্টেবিলিটি নিয়ে কোয়েশ্চেনও আসে। তো দেখো এখানেও পাই বন্ড, সিগমা বন্ড, প্লাস চার্জ, পাই বন্ড, সিগমা বন্ড, প্লাস চার্জ। সো ওয়ান্স এগেন এটা নাম্বার 1 ক্যাটাগরির মধ্যেই আমরা ফেলতে পারবো। তাহলে এখানে সবার আগে আবার আমরা দেখে নেব যে কোথায় ইলেকট্রনটা পাই ইলেকট্রন শিফট করবে, নিশ্চয়ই প্লাস চার্জের দিকে। সো দিস উইল বি দ্য ফার্স্ট মুভমেন্ট অফ পাই ইলেকট্রন। ইন্টারেস্টিংলি এখানে এই দুটো কার্বনের মধ্যে একটা ডাবল বন্ড তৈরি হয়ে যাবে। তাহলে এবার আমরা দেখে নেব যে কোথায় এখন প্লাস চার্জ তৈরি হলো। বুঝতেই পারছো এখান থেকে শিফট করেছে, তাহলে এখানে প্লাস চার্জ তৈরি হলো। নেক্সট স্ট্রাকচার কি হবে? এই প্লাস চার্জকে নিউট্রালাইজ করতে আবার দেখো পাই সিগমা প্লাস, অর্থাৎ প্রত্যেকটা মুহূর্তে কিন্তু ওই একই কনজুগেশনকে আমরা পাচ্ছি, পাই সিগমা প্লাস। সো দ্য নেক্সট স্ট্রাকচার উইল বি, দিস উইল বি সেম, এটা সেম, এখানে প্লাস, সরি এখানে ডাবল বন্ড, তাহলে কোথা থেকে শিফট হলো? এখানে। নেক্সট আবার দেখো পাই সিগমা প্লাস। সো আবার একটা স্ট্রাকচার হবে, সেখানে কি হবে? নেক্সট স্ট্রাকচারে কে আসবে? এই বন্ডটা এখানে মুভ করবে। তাহলে পরের স্ট্রাকচারটা আমরা কি পাবো? পরের স্ট্রাকচারটা আমরা পাবো বন্ড, ডাবল বন্ডেড CH2, আর প্লাস চার্জ কোথায় পাচ্ছি? এখানে পাচ্ছি। ওকে, তাহলে এবার বুঝতে পারছো যে নেক্সট স্ট্রাকচারটা কি হতে চলেছে। আবার পাই সিগমা প্লাস আমরা পেয়ে গেছি। সো এখানে শিফট করে যাবে এবং স্ট্রাকচারটা হবে CH2। এই কার্বন আবার ওর প্লাস চার্জ গেইন করে গেল প্রথম থেকে। তাহলে দেখো 1 2 3 4 5 5টা রেজোনেটিং স্ট্রাকচার আমরা পাচ্ছি। তো যেখানে যত সংখ্যক রেজোনেটিং স্ট্রাকচার আমরা পাবো তত বেশি সেই আয়নটা স্টেবিলিটি পাবে। সো বেনজাইলিক কার্বোক্যাটায়ন ইজ আ স্টেবল কার্বোক্যাটায়ন থ্রু এর রেজোনেটিং স্ট্রাকচার। এতগুলো রেজোনেটিং স্ট্রাকচার পাবো, তার মানে পাই ইলেকট্রনের ডিলোকালাইজেশন এত রকম ভাবে হচ্ছে এবং প্লাস চার্জটাও ডিলোকালাইজড হচ্ছে। তাই জন্য এটা একটা খুব ভালো স্টেবিলিটি দেবে রেজোনেন্সে সাহায্যে। তো আমরা ফট করে ভুলে যাব রেজোনেন্স হাইব্রিডটা এঁকে নেব। কিরকম হবে এখানে রেজোনেন্স হাইব্রিডটা? দেখো
পুরোটাতে কিন্তু পাই ইলেকট্রন ডিলোকালাইজড হয়েছে, তাহলে পুরো মইটিটাতেই কিন্তু আমরা পাবো ডাবল বন্ড ক্যারেক্টার। এবং এখানেও কিন্তু পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার তিনটে স্ট্রাকচারে আমরা পেয়েছি। প্লাস চার্জ কোথায় কোথায় পেয়েছি? প্লাস চার্জ পেয়েছি এখানে, প্লাস চার্জ পেয়েছি এখানে, প্লাস চার্জ পেয়েছি এই পজিশনে এবং এই পজিশনে। একটু বলে নিই, একটা বেনজিন রিংয়ের এই পজিশনটা হলো অর্থ, দিস ইজ মেটা অ্যান্ড দিস ইজ প্যারা। সিমিলারলি এটাও অর্থ, এটা মেটা। ওকে, তাহলে আমরা ভালো করে তাকিয়ে দেখব যে দেখো যে এখানে যেমন অনেকগুলো রেজোনেটিং স্ট্রাকচার পেয়েছি, তার মানে ও স্টেবিলিটি দিচ্ছে। আর পজিটিভ চার্জের অবস্থানটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। পজিটিভ চার্জটা কিন্তু দেখো অর্থ আর প্যারা পজিশনেই রয়েছে। মেটা পজিশন অর্থাৎ এই রকম জায়গায় এই যে কার্বন পরমাণুগুলোতে কিন্তু আমরা মেটা পজিশনের যে কার্বন পরমাণুগুলো কিন্তু প্লাস চার্জ পাইনি, তাহলে অর্থ আর প্যারা পজিশনেই কেবলমাত্র ধনাত্মক আধান এখানে পাওয়া গেছে। এবার দেখো 1 আর 5 যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা কিন্তু একদমই সেম নয়। কেন বলতো? দেখো এখানে পাই বন্ডের অবস্থানটা কিন্তু এখানে ধরো এই কার্বনগুলোকে নাম্বারিং করলাম 1 2 3 4 5 6, তাহলে এখানে পাই বন্ড কিসের কিসের মধ্যে ছিল? 1 2 3 4 5 6। Look at the structure number 5. 1 2 3 4 5 6 স্ট্রাকচারে পাই বন্ড কোথায় কোথায়? 2 3 4 5 1 6, জাস্ট দ্য রিভার্স। অর্থাৎ কিনা এইভাবে কিন্তু বেনজিন রিং দিয়ে যে রেজোনেটিং স্ট্রাকচার গুলো তোমরা ড্র করবে, যদি ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে পরীক্ষার হলে ঠান্ডা মাথায় করেও অনেক সময় ভুল হয়, সব সময় দেখে নেবে যে প্রথম স্ট্রাকচার আর লাস্ট স্ট্রাকচারে কিন্তু ডাবল বন্ডের বা পাই বন্ডের পজিশন গুলো কিন্তু আলাদা হয়ে যায়, উল্টো হয়ে যায়, বাকি জিনিসটা সেম থাকে। এখন দেখো এই যে আমি অর্থ প্যারার পজিশনে প্লাস চার্জ হচ্ছে, ডেভেলপ করছে, এই যে তথ্যটা তোমাদের দিলাম, তো তোমরা বলবে যে এটা আমাদের কি জন্য লাগবে, এটা আমাদের কি কারণে লাগবে? কারণ এর ভবিষ্যতে আমরা রিঅ্যাকশন মেকানিজম পড়বো। প্লাস চার্জ যেখানে যেখানে আছে, সাপোজ আমাদের এই বেনজাইলিক একটা কার্বোক্যাটায়ন রয়েছে, সেখানে একটা Cl মাইনাস অ্যাটাক করবে, Cl মাইনাস অ্যাটাক করবে একটা বিকারক, অ্যাটাকিং রিয়েজেন্ট। ওকে, Cl মাইনাস কি রকম? নিউক্লিওফাইল। আমরা নিউক্লিওফাইল সম্বন্ধে খানিকটা হলেও আইডিয়া ডেভেলপ করতে পেরেছি। তো Cl মাইনাস যখন অ্যাটাক করবে, ও কোথায় করবে? যেখানে যেখানে প্লাস চার্জ আছে করবে, অর্থাৎ অর্থ আর প্যারা পজিশনে করবে, মেটাতে কিন্তু করবে না। সো দিস ইজ one of the important message which we can get from resonating structure, যে অর্থ আর প্যারা পজিশনে কিন্তু পজিটিভ চার্জ থাকার জন্য নিউক্লিওফিলিক যে অ্যাটাকটা, সেই অ্যাটাকটা কিন্তু অর্থ আর প্যারাতেই হবে, মেটা পজিশনে কিন্তু হবে না। সো এই ফার্স্ট ক্যাটাগরি থেকে আমি একটা হোমওয়ার্ক দেব, প্রত্যেকটা ক্ষেত্রে আমি একটা করে হোমওয়ার্ক দিতে থাকবো। সো হোমওয়ার্কটা কি না, draw the resonating structure for this species, okay, and the hybrid also. Now let's go for the second one, অর্থাৎ পাই সিগমা মুক্তমূলক নাম্বার 2 ক্যাটাগরির এক্সাম্পলস আমরা এবার ট্রাই করব। সো পাই সিগমা মুক্তমূলক, ফ্রি র্যাডিক্যাল। মুক্তমূলক কি আগে আমাদের সেটা জানতে হবে। ধরা যাক একটা সমযোজী বন্ধন, এ বি দুটো পরমাণু, তাদের মধ্যে সমযোজী বন্ধন রয়েছে। এবার ধরা যাক ইলেকট্রোনেগেটিভিটি অফ এ ইজ গ্রেটার দেন ইলেকট্রোনেগেটিভিটি অফ বি। ঠিক আছে, তাহলে কি হবে? এই বন্ডেড ইলেকট্রনটা কোন দিকে শিফট হবে? এর দিকে শিফট হবে। সো এখান থেকে আমরা একটা এ মাইনাস আর বি প্লাস এই ধরনের স্পিসিস পেতে পারি। কিন্তু সাপোজ দুটো পরমাণু যুক্ত রয়েছে,
সেম পরমাণু, তাহলে এদের মধ্যে কি কোনো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে? নেই। তাহলে এদের ক্ষেত্রে বন্ডটা যখন ক্লিভেজ হবে তখন কি হবে, বন্ডটা ব্রেক করবে, এই বন্ডটা সমানভাবে দুদিকে ব্রেক করবে। দেখো আমরা এই ধরনের একটা ফিশ অ্যারো, এই ধরনের একটা অ্যারো দেব, তার মানে বোঝাচ্ছে এই বন্ডের একটা বন্ড মানে দুটো ইলেকট্রনের কিভাবে শেয়ার হবে, বন্ডটা ভেঙে গেলে দুটো পরমাণু একটা একটা করে ইলেকট্রন পাবে। সো দিস রেজাল্টস ইনটু এ ডট প্লাস এ ডট, দুটো পরমাণু একটা করে ইলেকট্রন পাবে। এটাকে বলা হয় হোমোলিটিক ফিশন বা হোমোলিটিক ক্লিভেজ। ওকে, তাহলে এইভাবে যদি বন্ড ব্রেক করে তাহলে আমরা কি পাবো, প্রত্যেকটা পরমাণু একটা করে একটা করে ইলেকট্রন পাবে। সো এই স্পিসিসটাকে আমরা বলবো ফ্রি র্যাডিক্যাল বা মুক্তমূলক, এবং এক্ষেত্রে আমরা এই ধরনের অ্যারো দিয়ে চিহ্নিত করব। সো এবার আমরা একটা এক্সাম্পল দেখি। সো দ্য ফার্স্ট এক্সাম্পল ইজ CH2 double bond CH bond CH2 dot is there। তার মানে এই কার্বনটার মাথায় একটা লোন ইলেকট্রন রয়েছে। তাহলে একদম প্রথমে কি হচ্ছে, কোন বন্ডটা ব্রেক করছে, এই পাই বন্ডটা ব্রেক করছে। কিভাবে দেখো, এইভাবে অ্যারো চিহ্ন দেবে। তোমাদের বইতে কিন্তু এই যে স্ট্রাকচারটা আমি আঁকছি নাম্বার 1, এই স্ট্রাকচারটা দেওয়া থাকবে না, কিন্তু এটা না দিলে তোমরা বুঝতেও পারবে না। সো এই বন্ডটা যদি একটা বন্ড যদি ব্রেক করে তাহলে কি হবে, একটা করে ইলেকট্রন পাবে দুটো কার্বন পাশাপাশি। সো এটাও একেবারেই কন্ট্রিবিউটিং স্ট্রাকচার না, কারণ এটা চূড়ান্ত আনস্টেবল। সো ইউ মে লিভ দিস স্ট্রাকচার, মানে না লিখলেও চলবে, বাট লিখলেও কোনো ভুল নেই। এটা খুবই একটা আনস্টেবল স্ট্রাকচার, এটা রেজোনেন্সে কোনো কন্ট্রিবিউশন দেয় না, স্টেবিলিটিতে কোনো কন্ট্রিবিউশন দেয় না। বাট দিস প্রসেস গোজ অন, অবশ্যই হয়, এই প্রসেসটা অবশ্যই হয়, এই বন্ডটা ভেঙে একটা করে ইলেকট্রন দুটো কার্বন পরমাণু পায়। সো দ্য নেক্সট স্ট্রাকচার কি হবে বলো তো? নেক্সট স্ট্রাকচার এটাই হবে, এই দুটো ইলেকট্রন এসে এখানে একটা ডাবল বন্ড ফর্ম করবে। সো দিস কার্বন উইল বি লেফট অ্যাজ ফ্রি র্যাডিক্যাল, অর্থাৎ একটা ইলেকট্রন নিয়ে এই কার্বনটা থাকছে। সো দিস আর দ্য রেজোনেটিং স্ট্রাকচারস। আর এর হাইব্রিড স্ট্রাকচার কি হবে? CH2 CH CH2 bond, double bond should be here, double bond should be there, and আমরা এখানে ডেল্টা ডট দিয়ে প্রকাশ করব, নো ডেল্টা প্লাস নো ডেল্টা মাইনাস, ডেল্টা ডট অনলি। নেক্সট এক্সাম্পল, এই ক্যাটাগরিতে নেক্সট এক্সাম্পল আমরা আনব। দিস ইজ বেনজাইলিক free radical. This is benzylic free radical. So কি হবে বেনজাইলিক ফ্রি র্যাডিক্যাল থেকে? দেখো পরের স্ট্রাকচারটা কি হবে, এখানে একটা ডাবল বন্ড তৈরি হবে এবং এই পাশের কার্বনটায় তখন কি হবে, একটা ডট। আচ্ছা আগে আইডেন্টিফাই করে নিলাম না, পাই সিগমা ডট, তাহলে বুঝতেই পারছো পাই সিগমা ডট, তার মানে মুভমেন্টটা কিরম হবে, পাই সিগমা ডট থেকে আমরা এখানে কিরম দেখেছিলাম যে পাই থেকে মুভমেন্টটা হচ্ছে, তাহলে এখানেও তাই পাইটা আগে ভেঙে যাবে, তাহলে পাইটা ভেঙে গিয়ে যে আনস্টেবল স্ট্রাকচারটা আমি এখানে আঁকলাম না আর কি, দুটো ডট তৈরি হবে, তারপরে স্ট্রাকচারটা দিয়ে আমরা শুরু করবো, অর্থাৎ এখানে একটা ডট আসবে। নেক্সট স্ট্রাকচারে আবার দেখো পাই সিগমা ডট, সো আমরা CH2টাকে অ্যাজ ইট ইজ রেখে দেব পাই সিগমা ডট, তার মানে পাই বন্ড ভেঙে যাবে, এখানে পাই বন্ড তৈরি হবে, তাহলে ডট আসবে এখানে। নেক্সট স্ট্রাকচারে আবার আইডেন্টিফাই করে নি পাই সিগমা ডট, ওকে। তাহলে নেক্সট স্ট্রাকচারে আমরা কি পাবো, পাই সিগমা ডটে নেক্সট স্ট্রাকচারে আমরা পাবো
সরি পাই সিগমা ডট, তাহলে নেক্সট স্ট্রাকচার কি হবে আমরা এদিক থেকে দেখব। পাই সিগমা ডট নেক্সট স্ট্রাকচার আসবে এটা, তাহলে ডট আসবে এখানে। লাস্ট বাট নট দ্য লিস্ট, লাস্ট বাট নট দ্য লিস্ট পাই সিগমা ডট, সো এই ডাবল বন্ড যেমন ছিল থাকবে, এখানে যেমন ছিল থাকবে, ডট উইল বি এগেন। দেখো আবার আগের মতো আমি বলবো, নাম্বারিং করে ফেলো, 1 2 3 4 5, 1 আর 5 কে দেখো পাই বন্ডের পজিশনটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, বাকি সেম। ঠিক আছে, আবার এটাও দেখো যে এক্ষেত্রেও কিন্তু ফ্রি রেডিক্যাল ডট কোথায় কোথায় তৈরি হয়েছে, অর্থ আর প্যারা পজিশনে, মেটা পজিশনে কিন্তু তৈরি হয়নি। ঠিক আছে, তাহলে এর রেজোনেন্স হাইব্রিডটা কিরম হবে? রেজোনেন্স হাইব্রিডটা হবে ডট 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 গোল্লু দিস ডেল্টা ডট ডেল্টা ডট ডেল্টা ডট ডেল্টা ডট। ওকে, পাই সিগমা লোন পেয়ার হচ্ছে আমাদের নাম্বার 3 ক্যাটাগরিতে ছিল। তো পাই সিগমা লোন পেয়ার অর নেগেটিভ চার্জ আমরা নিতে পারি। যাই হোক, আমরা ফার্স্ট এক্সাম্পল নেব, CH2 সিঙ্গল বন্ড CH NH2 লোন পেয়ার ইজ অন নাইট্রোজেন। সো এখান থেকে কি হবে, লোন পেয়ার যেহেতু রয়েছে নাইট্রোজেনে, সরি এখানে একটা ডাবল বন্ড, লোন পেয়ার রয়েছে, এই লোন পেয়ার কি করবে, সে লোন পেয়ার সে শিফট করবে, লোন পেয়ার শিফট করে আসছে এখানে, তখন এই পাই বন্ডের ইলেকট্রন এখানে শিফট করে যাচ্ছে। তাহলে সেকেন্ড স্ট্রাকচারটা কি হচ্ছে, CH2 যেহেতু ইলেকট্রন এখানে শিফট করে গেল, তাই এখানে একটা নেগেটিভ চার্জ তৈরি হলো, CH ডাবল বন্ড NH2, এবং এখানে একটা প্লাস চার্জ তৈরি হলো। তাহলে এই ক্ষেত্রে একটা বিষয় আমি বলছি, দেখো যেহেতু নাম্বার 1 স্ট্রাকচারটা নিউট্রাল, অর্থাৎ সেখানে কিন্তু কোনো আধান নেই, নাম্বার 1 স্ট্রাকচারে কিন্তু কোনো আধান নেই, কিন্তু নাম্বার 2 স্ট্রাকচারে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেখানে কি হচ্ছে, সেখানে কিন্তু আধান তৈরি হয়েছে। তো তাহলে যেহেতু আধান তৈরি হয়েছে, আধান এটা একটা রুল আর কি, যে আধানযুক্ত ডাইপোলার যে রেজোনেটিং স্ট্রাকচার, সেই আধানযুক্ত স্ট্রাকচার অপেক্ষা আধানবিহীন স্ট্রাকচারের স্থায়িত্ব বেশি। তাহলে এখানে বলা যায় স্টেবিলিটি অফ structure 1 is greater than stability of 2। কেন? কারণ এই স্ট্রাকচারটা কি হচ্ছে, আধান বিহীন আর এটি আধান যুক্ত। পাই সিগমা লোন পেয়ার এই কনজুগেটেড সিস্টেমের আর একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল আমরা দেখব অ্যানিলিনের ক্ষেত্রে। অ্যানিলিন কি? অ্যানিলিন হলো বেনজিন রিং এর সঙ্গে একটা NH2 যখন যুক্ত থাকছে, NH2 গ্রুপ যুক্ত থাকছে, এখানে নাইট্রোজেনের উপরে থাকছে লোন পেয়ার। সেই লোন পেয়ারের কি হচ্ছে, লোন পেয়ার থাকার দরুন দেখো এখানে পাই সিগমা লোন পেয়ার, পাই সিগমা লোন পেয়ার। তাহলে আগের এক্সাম্পলে আমরা দেখেছিলাম পাই সিগমা লোন পেয়ারের ক্ষেত্রে দেখেছিলাম লোন পেয়ারটা কিন্তু কনজুগেটেড হচ্ছে, মানে লোন পেয়ারটা আগে কিন্তু মুভ করে যাচ্ছে। তো এক্ষেত্রে কি হবে, লোন পেয়ার এভাবে শিফট করবে এবং তখন পাই বন্ডটা ব্রেক করে এখানে নেগেটিভ চার্জ হয়ে শিফট করে যাবে। তো সেকেন্ড স্ট্রাকচার কি হবে, this there will be a double bond between কার্বন and নাইট্রোজেন এবং এখানে কি তৈরি হচ্ছে, একটা নেগেটিভ চার্জ।
নেক্সট স্ট্রাকচারে কি হবে, আবার দেখো পাই সিগমা লোন পেয়ার তৈরি হয়ে গেল। তাহলে পরের স্ট্রাকচারটাই কি হবে, এই নেগেটিভ চার্জ এখানে আসবে এবং এটা এখানে মুভ করবে। ভালো করে কেয়ারফুলি কিন্তু আমাদের স্ট্রাকচারগুলো ড্র করতে হবে। ওকে, এখন যেহেতু নাইট্রোজেন থেকে লোন পেয়ার শিফট করে গেছিল, এখানে একটা প্লাস চার্জ কিন্তু ডেভেলপ করেছিল। তাহলে এখানে কিন্তু তৈরি হলো আবার একটা নেগেটিভ চার্জ, দিস উইল গেট দ্য ডাবল বন্ড। এই নেগেটিভ চার্জ আবার এখানে শিফট করবে এবং এই পাই বন্ডটা মুভ করবে এখানে। সো সেম কাইন্ড অফ মুভমেন্ট আমরা দেখতে পাবো। প্রত্যেক ক্ষেত্রে কনজুগেশন আমি বলেছি কি সেম হয়ে যাবে, অর্থাৎ একই টাইপ অফ পাই সিগমা লোন পেয়ার, পাই সিগমা লোন পেয়ার। এখানে আবার আমাদের নেগেটিভ চার্জ তৈরি হয়েছে এবং পরের স্ট্রাকচারটায় কি হবে, এই নেগেটিভ চার্জ এখানে বন্ড তৈরি করবে এবং এই যে ডাবল বন্ডটা তৈরি হয়েছিল সেই ডাবল বন্ডটা কিন্তু শিফট করে ভেঙে যাবে এবং নাইট্রোজেনের উপর আমরা আবার লোন পেয়ার পেয়ে যাব। সো আবার আমি একবার বলছি, ফার্স্টে নাইট্রোজেনের উপর লোন পেয়ার ছিল, সেই লোন পেয়ার এখানে শিফট করলো পাই সিগমা লোন পেয়ার, পাই সিগমা লোন পেয়ার সেখানে শিফট করলো এবং তার ফলে কার্বন আর নাইট্রোজেনের মধ্যে একটা ডাবল বন্ড তৈরি হচ্ছে। এই পাই বন্ডটা এখানে লোন পেয়ার হিসেবে আমরা পেলাম নেগেটিভ চার্জ, তারপরে আস্তে আস্তে সে শিফট করছে, এই পাই বন্ডটা ব্রেক করছে। সিমিলারলি এই নেগেটিভ চার্জ এখানে মুভ করছে, আবার এইখান থেকে পাই ইলেকট্রনটা শিফট করছে। সো এইভাবে আমরা 1 2 3 4 5 5টা রেজোনেটিং স্ট্রাকচার পাচ্ছি, যেখানে 1 আর 5-এ আমরা দেখতে পাচ্ছি পাই বন্ডের পজিশন, ডাবল বন্ডের পজিশনটা আলাদা হচ্ছে, কিন্তু বাকিটা সেম। এবার দেখো এইভাবে যে রেজোনেটিং স্ট্রাকচার আমি অনেকগুলো পেলাম, সেখান থেকে যে হাইব্রিডটা পাচ্ছি, সেই হাইব্রিডে আবার আমরা খেয়াল করলে দেখতে পাবো যে হাইব্রিডে কি হচ্ছে, ডেল্টা মাইনাস আমরা অর্থ প্যারা পজিশনেই পাচ্ছি আর প্লাস চার্জ পাচ্ছি নাইট্রোজেনের উপরে। আর এরকম ভাবে বাই ইলেকট্রনটা ডিলোকালাইজড হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে আমরা এর হাইব্রিড আঁকতে পাচ্ছি, রেজোনেন্স হাইব্রিড আমরা আঁকতে পাচ্ছি। আর এছাড়া দেখো এখানে যদি আমাদের একটা CH3NH2 গ্রুপ মলিকিউল থাকতো, অর্থাৎ মিথাইল্যামিন, ভালো করে খেয়াল করো, একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি বলছি যার আনসার তোমাদের লিখতে দেওয়া হয়। মিথাইল অ্যামিনেও কিন্তু NH2 রয়েছে যার লোন পেয়ার রয়েছে, বাট উই ডোন্ট হ্যাভ সাচ কনজুগেশন। মিথাইল অ্যামিন, হোয়াট ইজ দ্য স্ট্রাকচার? This is the structure. There is no such pi sigma lone pair conjugation. এখানে কিন্তু কোনো পাই সিগমা লোন পেয়ার কনজুগেশন নেই। উই ডোন্ট হ্যাভ সাচ কনজুগেশন, সো উই ডোন্ট হ্যাভ সাচ পাই ইলেকট্রন ডিলোকালাইজেশন, আমরা পাচ্ছি না। সো এটা কিন্তু কোনো, ইট ডাজ নট শো রেজোনেন্স, does not show resonance। এবং এখানে CH3 গ্রুপ থাকার জন্য CH3 গ্রুপ কি করে, ওর নাইট্রোজেনের উপর ইলেকট্রন ডেন্সিটিকে বাড়িয়ে দেয়, কারণ CH3 গ্রুপের কি আছে, প্লাস আই এফেক্ট রয়েছে, ইন্ডাকটিভ এফেক্ট। তাহলে এখানে কোনো রেজোনেন্স হচ্ছে না, প্লাস আই এফেক্ট রয়েছে। তাহলে নাইট্রোজেনের উপর লোন পেয়ারের যে ডেন্সিটি, অর্থাৎ ইলেকট্রনের যে ডেন্সিটি, সেই ইলেকট্রনের ডেন্সিটি বেড়ে যাচ্ছে এবং তার ফলে এটা খুব সহজেই ওর এই লোন পেয়ারটা, ওর যে লোন পেয়ারের অ্যাভেলেবিলিটি
লিটি বা লভ্যতা, লোন পেয়ারের অ্যাভেলেবিলিটি বা লভ্যতা মিথাইল্যামিনে বেশি হয় এবং ওই লোন পেয়ার খুব সহজেই ও প্রোটনকে দান করতে পারে। কি দান করে না, লোন পেয়ার। সো যে লোন পেয়ার ডোনেট করে প্রোটনকে তাকে আমরা কি বলি, লুইস বেস। সো মিথাইল্যামিন কিন্তু একটা খুব ভালো লুইস বেস রাদার দেন কি অ্যানিলিন। কারণ অ্যানিলিনে কি হচ্ছে, লোন পেয়ারটা কিন্তু এখানে কনজুগেটেড সিস্টেম পেয়ে রেজোনেন্সে অংশগ্রহণ করছে এবং ডিলোকালাইজড হয়ে যাচ্ছে। তার ফলে ওর অ্যাভেলেবিলিটি খানিকটা হলেও কমে যাচ্ছে, ইলেকট্রন ঘনত্ব নাইট্রোজেনের উপর থেকে হ্রাস পাচ্ছে। এই বিভিন্ন যে স্ট্রাকচার, সেখানে আমরা প্লাস হিসেবে NH2 কে দেখছি। তার মানে কি, ওর লোন পেয়ার, ওর ইলেকট্রনের ঘনত্ব নাইট্রোজেনের উপর থেকে কমে যাচ্ছে। এই যে এই স্ট্রাকচার গুলো কমে যাচ্ছে, তো এরা খুব তো সহজে লোন পেয়ারকে ডোনেট করতে পারছে না প্রোটনকে। সো এখান থেকে কোয়েশ্চেন আসে হচ্ছে অ্যানিলিন ইজ, জাস্ট আ মিনিট, কোয়েশ্চেনটা কি বা আনসারটাই বা কি? তাহলে আমরা দেখলাম মিথাইল্যামিনের উপর লোন পেয়ারের অ্যাভেলেবিলিটি প্রোটনকে দেওয়ার জন্য অনেক বেশি। কারণ কি, এখানে কোনো রেজোনেন্স হচ্ছে না, কোনো কনজুগেশন নেই, তাই ওর লোন পেয়ারটা কোথাও ছড়িয়ে টড়িয়ে যাচ্ছে না, ওখানেই বসে রয়েছে। উপরন্তু প্লাস আই এফেক্ট রয়েছে, যে প্লাস আই এফেক্ট লোন পেয়ারকে, ইলেকট্রনকে ঠেলে দিচ্ছে নাইট্রোজেনের দিকে, ওর ডেন্সিটি বাড়াচ্ছে। সো এটা খুব সহজেই অ্যাভেলেবেল হচ্ছে। সো আমরা বলতে পারি অ্যানিলিন অপেক্ষা মিথাইল্যামিন অ্যানিলিন অপেক্ষা মিথাইল্যামিন তীব্র ক্ষারক। আমাদের নাম্বার 4 ক্যাটাগরিতে ছিল পাই, সিগমা, পাই কনজুগেশন। তো দেখো, একটা এক্সাম্পল আমরা নিলাম, CH2 ডাবল বন্ড CH, সিঙ্গল বন্ড CH ডাবল বন্ড O, পাই, সিগমা, পাই। ওকে, এবার তাহলে এখানে যেহেতু O মোস্টলি ইলেকট্রোনেগেটিভ, সো এই পাই বন্ডটা প্রথমে এর দিকে শিফট করে যাবে। তারপর নেক্সট কি হবে, নেক্সট স্ট্রাকচারটা তাহলে আমাদের কি হবে, CH2 ডাবল বন্ড CH O মাইনাস, আর এই C এর মাথায় তখন একটা প্লাস চার্জ চলে যাবে, যেহেতু ওখান থেকে পাই ইলেকট্রন শিফট করে গেল। নেক্সট স্ট্রাকচারটা তাহলে কি হবে, নেক্সট স্ট্রাকচারটা হবে এই পাই বন্ডেড ইলেকট্রন তাহলে শিফট করবে এখানে, কারণ এই কার্বনের প্লাস চার্জকে নিউট্রালাইজ করার জন্য। তাহলে CH2 সিঙ্গল বন্ড CH ডাবল বন্ড CH সিঙ্গল বন্ড O মাইনাস। সো প্লাস এই কার্বনের উপর প্লাস চার্জ এবং এই অক্সিজেনের উপর মাইনাস চার্জ। তাহলে আমরা হাইব্রিডটা কিভাবে আঁকতে পারবো, CH2 CH CHO, পাই ইলেকট্রনের ডিলোকালাইজেশন প্রত্যেকটা জায়গাতেই আমরা পাবো এবং সব জায়গাতেই প্রতি দুটো অ্যাটমের মাঝেই আমরা পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার পাবো, এখানে প্লাস চার্জ আর এখানে মাইনাস চার্জ। তাহলে রেজোনেটিং স্ট্রাকচার 1, 2 আর 3। এবার দেখো এক্ষেত্রে নাম্বার 1 স্ট্রাকচারটা কিন্তু নিউট্রাল এবং নাম্বার 2 আর নাম্বার 3 স্ট্রাকচারটা কিন্তু চার্জড। তাহলে এক্ষেত্রে সবচেয়ে স্টেবল রেজোনেটিং স্ট্রাকচার কোনটা হবে, 1 হবে, রাদার দেন কি 2 and 3। এবং 2 আর 3 এর মধ্যে দেখো নাম্বার 2 স্ট্রাকচারে প্লাস চার্জ আর মাইনাস চার্জ অর্থাৎ বিপরীত আধান কোথায় রয়েছে, তারা বেশ কাছাকাছি রয়েছে। বিপরীত আধান কিন্তু এখানে দুটো পাশাপাশি পরমাণুতে রয়েছে, কিন্তু এখানে কিন্তু বিপরীত আধান দূরে রয়েছে। তাহলে যদি পাশাপাশি পরমাণুতে যদি বিপরীত আধান হয়, তাহলে
সেই স্ট্রাকচার কিন্তু মানে যত কাছে বিপরীত আধান থাকবে তত স্টেবিলিটি পাবে। তাহলে কোন স্ট্রাকচারটা এখানে সবচেয়ে বেশি স্টেবল হবে? প্রথমত তো নাম্বার 1, যেহেতু এখানে কোনো আধান নেই, তারপরে স্ট্রাকচারটা হবে নাম্বার 2, এখানে বিপরীত আধান কাছে রয়েছে। তাহলে এটা হলো রেজোনেন্স হাইব্রিড। দিজ আর দ্য 3 রেজোনেটিং স্ট্রাকচার। এবার আমরা একটা বেনজিন রিং এঁকেছি। দেখো, বেনজিন রিংয়েও কিন্তু পাই সিগমা পাই কনজুগেশনে থাকে। তাহলে এর রেজোনেটিং স্ট্রাকচারটা কি হবে? জাস্ট প্রত্যেকটা বন্ডের পজিশন চেঞ্জ হয়ে যাবে। দিস তাহলে 1 2 3 4 5 6 দেখো পজিশন চেঞ্জ হয়ে গেল। তাহলে রেজোনেন্স হাইব্রিড আমরা কিভাবে আঁকতে পারবো? জাস্ট মেক আ রিং ওভার দেয়ার। দিস ইজ দ্য রেজোনেন্স হাইব্রিড। এখন দেখা যায় যে এই প্রত্যেকটা কার্বন কার্বন বন্ধনের যে দৈর্ঘ্য, সেই বন্ধন দৈর্ঘ্যের যে মান, তার মান কার্বন কার্বন সিঙ্গেল বন্ডও হয় না, কার্বন কার্বন ডবল বন্ডও হয় না। তাহলে ইন বিটুইন ভ্যালু গেইন করে। সিসি সিঙ্গেল বন্ড যখন 1.54 অ্যাংস্ট্রম হয়, ডাবল বন্ড 1.34 অ্যাংস্ট্রম, তাহলে কার্বন কার্বন বন্ড লেংথ বেনজিনের ক্ষেত্রে হবে 1.39 অ্যাংস্ট্রম ইন বিটুইন দিস টু ভ্যালুজ। নেক্সট আমরা দেখব বেনজাইলডিহাইড। এক্ষেত্রেও কিন্তু পাই সিগমা পাই। তাহলে প্রথমে এখানে যেহেতু অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ, তাই এই সি ডাবল বন্ড ও এই বন্ডটা এইভাবে শিফট করে যাবে এবং তখন অক্সিজেন উইল হ্যাভ মাইনাস চার্জ অ্যান্ড কার্বনে প্লাস চার্জ তৈরি হবে। যেই মুহূর্তে প্লাস চার্জ তৈরি হবে তখন কি হবে? পাই সিগমা প্লাস চার্জ এই ধরনের একটা কনজুগেশন এসে যাবে এবং এই পাই বন্ড তাহলে শিফট করবে। নেক্সট স্ট্রাকচারে আমরা পাবো, এখন আর বেশি আশা করি আমাদের বলতে হবে না আমরা কোথায় প্লাস চার্জ পাবো, যেই কার্বন থেকে পাই ইলেকট্রন শিফট করে গেল সেখানে। সো দ্য নেক্সট স্ট্রাকচার আমাদের কি হবে? নেক্সট স্ট্রাকচার হবে বেনজিন রিং, ডাবল বন্ড COH, this এখানে প্লাস চার্জ। নেক্সট স্ট্রাকচার আমরা পাবো, শিফট করে যাচ্ছে ডাবল বন্ড COH প্লাস চার্জ। এবারে এখানে এটা শিফট করবে পাই ইলেকট্রন, সিঙ্গল বন্ড OH, আর ফাইনালি we will get the opposite orientation of pi bond and CHO will be same. So these are the 1 2 3 4 5 6 7 so many structures. তো এখান থেকে আমরা এতগুলো স্ট্রাকচার পেলাম এবং আমরা আবারও দেখলাম যে এখানেও কিন্তু ওই অর্থ আর প্যারা পজিশনে প্লাস চার্জ আমরা পাচ্ছি। তো এখান থেকে আমরা একটা হোমওয়ার্ক দেব তোমাদের। হোমওয়ার্ক হলো draw resonating structure of CH2 double bond CH-CHO. So these are the different kinds. Next আমরা আরো কতগুলো রেজোনেন্সের যে এফেক্ট সম্বন্ধে এরপরে আমরা ডিসকাস করব।